শুনছেন স্টোরি ম্যানিয়া, গল্প শোনার নতুন ঠিকানা। রহস্য, রোমাঞ্চ ও শিহরণ জাগানো ভৌতিক গল্পে ভরপুর আমাদের এই বিশেষ ক্লাব স্টোরি ম্যানিয়া ক্লাব। আজ এই ক্লাবে আপনারা শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে কাঁচের কফিনের দ্বিতীয় ও অন্তিম পর্ব। গল্পের সূত্রধার আমি আফসানা। গল্পটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এখনো পর্যন্ত প্রথম পর্বে আপনারা শুনেছেন সুন্দরবাবু একটি কেস নিয়ে আসেন, যেখানে আমরা জানতে পারি মনোহর বাবু, গোবিন্দবাবু এবং ললিতা দেবীরা একে একে নিরুদ্দেশ হতে থাকে। এর সন্দেহ এসে পড়ে মনোহর বাবুর ওপর। এরপর তিনিও নিখোঁজ হন। তাদের খোঁজে জয়ন্ত মানিক ও সুন্দরবাবু আসেন সুলতানপুরে। সেখানে ব্যাংকের ম্যানেজার করুণাবাবুর থেকে মনোহর বাবুর ব্যাপারে খোঁজ খবর নিতে থাকেন। এমন সময় ভৃত্য এসে জানায় যে সিদ্ধেশ্বর বাবু এসেছেন। তারপর স্যার, সিদ্ধেশ্বর বাবু দেখা করতে এসেছেন। সচমকে সকলে করলে দৃষ্টি বিনিময়। করুণা বললে, বেশ, যাও তাকে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির 12 আনাই মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের উপরে একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি। আমি জানতাম না, মাফ করবেন। আমি অন্য আরেকদিন নয় আসবো। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তরাক করে এক সুদীর্ঘ লম্ফ মেরে সচিৎকারে বললেন, আরে পাকড়াও পাকড়াও, মনোহর মিত্তির লম্বা দিচ্ছেন, ওকে গ্রেফতার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বললেন, আরে আরে শান্ত হন, শান্ত হন সুন্দরবাবু। আরে লম্ফজম্প করে চিৎকার করে ভরামি করবেন না। আসুন, এদিকে আসুন, দেখা যাক মনোহরবাবু এরপর কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে দিয়েছেন সবেগে। সুন্দরবাবু বললেন, এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎ ধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, এই করুণাবাবু, আপনি তো মনোহরবাবুর বাংলো যাওয়ার রাস্তা জানেন? হ্যাঁ, জানি বই কি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে একটু আসুন। মনোহরবাবু তো বাংলোখানা তার কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর না হয় তাকে পুনরাবিষ্কার করতে আমাদের বেশিক্ষণ লাগবে না। সকলে পুলিশ জিপের উপর চড়ে বসল এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। কিছুক্ষণের মধ্যে বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দূরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতিবৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতা তন্দ্রাভঙ্গ করে ছুটে চলল জিপ। মানিক বললে, এমন জায়গাতেও মানুষ থাকে? মনোহর মানুষ নয়, সে অমানুষ। নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে, কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে। হ্যাঁ, জয়ন্ত হাসি মুখে বললে, আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ।
আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, তবে আন্দাজে অন্ধকারে ঢিল। তা আন্দাজটা কি শুনতে পারি? অবশ্যই। গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল যে মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যেই। তাই এতে ধরে নিলাম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তাঁরই কাছে গিয়ে নিরুদ্দেশ হয়েছেন। 27 লক্ষ টাকা। ভাবো একবার, 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়িতে ফেলে রেখে দেবেন না। বাড়িতে এদিকে চোর ডাকাতের ভয়, আর ওদিকে ব্যাংকে টাকা রাখলে টাকা সুদে বাড়ে। তারপর আমি টাকার কথা ছেড়েই দিলাম। মনোহরবাবুর চিঠির একটা জায়গা মনে করুন ভালো করে। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন যে যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব। এবার বলুন, মানুষের খাওয়া দাওয়ার জন্য দরকার হয় টাকার, আর টাকা তো আগাছা নয় যে মাটি খুঁড়ে আপনা আপনি বেরিয়ে আসবে। তাই নিজেদের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সাথে যে ব্যাংকের একটা সম্পর্ক আছে এটা আমি আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম, তবে শুধুমাত্র আন্দাজ। বাহ, ভারী আন্দাজ, বাহ, বলিহারি। করুণা বললে, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলো দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাঁচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মরা। বাবা, কিরকম বাংলো! চারিদিকে বন জঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপরে ঝপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। এ যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে বসে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠ খড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না। আমার আফসোস রাখবার ঠাঁই নেই। কপাল, কি হবে? গাড়ি ফণি মনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনেকার খোলা জমির উপরে গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নার সুর। তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্য সত্যই। স্বভাবত উচ্চকণ্ঠ সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না। সেখানে চিৎকার করাও কি যেন নিয়ম বিরুদ্ধ। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনেরাও কি আমাদের গাড়ি সারা পেয়ে চম্পক দিয়েছে? অসম্ভব কিছু নয়, তবে দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল। তার পেছনে পেছনে চলল আর সকলে। নিজেদের পায়ের শব্দে তারা নিজেরাই চমকে উঠতে লাগল। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিক একবার ওদিক তাকিয়ে দেখল জয়ন্ত। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন, আপনার বাঁদিকের শেষ ঘরটা। সচকিত প্রাণের নকলে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁ দিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। আতকে উঠে অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, আর নয়, এই বেলা সরে পড়ে এসো। মরার হার হয়তো এখানে কথা কয়। সেই কণ্ঠস্বরে শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্তবংশহীন কঙ্কাল মাত্র। আপনি নির্ভয় ঘরের ভিতরে আসুন। আকস্মিক কণ্ঠস্বর শুনে
জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। ঘরের ভিতর থেকে কে বললে, আপনারা পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতরে গিয়ে দাঁড়ালো। সামনেই একখানা ইজি চেয়ারের উপর অর্ধশয়ান অবস্থায় স্বয়ং ডাক্তার মনোহর মিত্র। এ দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি আপনাদের অভ্যর্থনা করার জন্য এখানে অপেক্ষা করছি। আসুন, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। এখানে আসনের কোনো অভাব হবে না। পিছন থেকে সুন্দরবাবু বলে উঠলেন, ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে, তার বাড়িতে আসনের অভাব হয় না, তা আমি জানি খুব ভালো করে। মনোহরের একটুও ভাবান্তর হল না। খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে বিভিন্ন সময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেবার জন্য। কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা বোঝা গেল না, কিন্তু তার গভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়েও বয়সে বড়, বিদ্যা, বুদ্ধি, মান, সম্ভ্রমেও বোধহয় ছোট নই। তাই আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই আমি বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেওয়ার জন্য ছদ্মবেশ গ্রহণ করেন, তাই তো? তাহলে জেনে রাখবেন, আমিও ছদ্ম নাম গ্রহণ করতে বাধ্য হয়েছি এই মনুষ্য জাতির মঙ্গলের জন্য। সুন্দরবাবু টিটকিরি দিয়ে বলে উঠলেন, মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন 20 শতাব্দীর অভিনব যীশু খ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাচের কফিনে পুড়ে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুটো হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে টাকা জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেব না হাত করা আনবার হুকুম দেব? এতটুকুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করতে ইচ্ছা করছে। কি, আমি নাকি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? তা কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ? কাচের কফিনের ভিতর? বারবার কাঁচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাচের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশ করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসলেন এবং বললেন, কাঁচের কফিনের কথা ছেড়ে দিন।
আপনি আগে বলুন যে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন, তারপর বাঁধো বাঁধো গলায় বললেন, কোথায় 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 সুশীলা দেবী কোথায়? আগে তাকেই দেখতে চাই, কোথায়? উত্তম। বলেই মনোহর গলা চড়িয়ে ডাকলেন, সুশীলা, মা সুশীলা। বাড়ির ভিতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। আগে কিছু বলছেন? তুমি একবার এই ঘরে এসো তো মা। ঘরের ভিতরকার একটি দরজা এবং পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি। তাকে দেখবার জন্য কেহই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, স্বচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারল না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? ললিতা দেবী। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, ইনি ললিতা দেবী বা পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন তো? সুশীলা দেবীর বয়স ৭৫ বছর। ঠিক, কিন্তু এখন তার বয়স ৭৫ হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতো কি আবুল তাবুল বকছেন? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন? প্রাচীনরা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জরার পর মৃত্যু, জরার পর যৌবন নেই। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, দেখবেন বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয়তো থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডাকলেন, মা সুশীলা। হ্যাঁ বাবা। সে কি মানুষের কণ্ঠস্বর না বীণার ঝঙ্কার? তুমি এখন বাড়ির ভিতরে যাও, আর এই ভদ্রলোকদের জন্য একটু চা পাঠিয়ে দিও তুমি। সুন্দরবাবু ব্যস্তভাবে সভয়ে বললেন, না না, এখানে আমরা চাটা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চা আর টা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একমত? আমার কিন্তু অন্য মত। আমি চাটা সবই খাবো। কি বলো মানিক? আমিও তোমার দলে। পরমা সুন্দরী সুশীলা, ওকে কি ললিতা দেবী বলে ডাকবো মনোহর বাবু? তা ওকেই জিজ্ঞাসা করুন। আবার বাজল সেই অম্রিয়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণাবেণু। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ, করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনিও কি পান করবেন না? করব না বলেন কি? আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে কিন্তু আবার টা। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি, তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব ওষ্ঠাধরে ফুটল যে মিষ্টি হাসিটুকু,
তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গম্ভীর স্বরে বললেন, শুনুন মশাই, জড়ার কারণ কি যে মানুষ জানে না এ কথা কিন্তু সত্য নয়, বরং এই কথাই সত্য যে জড়ার কারণ তার কাছে অজ্ঞাত নয়। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, বাবা এই যে জ্ঞানী। এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার যে কিভাবে আপনাদের বোঝাবো তা আমি ঠিক করতে পারছি না। আচ্ছা, তা রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে আপনি কি জানেন? জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয়, যদিও তা ধর্তব্যের মধ্যে গণ্য নয়, তবু বিজ্ঞানে আমি একেবারে বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, আর বাংলায় শুনলে তো একেবারে অজ্ঞান হয়ে যাবে। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে যে আংশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ ছাপক প্রভৃতির ওপর ক্রিয়া বিকিরণক্ষম। এই যেমন ধরুন রেডিয়াম, ইউরেনিয়াম, পলনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ ভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণ বিকিরণক্ষম। কি কিছু বুঝলেন আপনি? ব্যাপার বুঝবো কি, আরো গুলিয়ে গেল, মাথা বোবো করে ঘুরছে। এই জন্যই কি কবি গান বেঁধেছেন, আমারই বাংলা ভাষা। বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা করা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক, সেসব কথা যতটা সংক্ষেপে পারি আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে রেডিও অ্যাক্টিভ বস্তু জমা হয়ে ওঠে, অর্থাৎ যাকে আমরা বলি ক্রমিক রেডিয়াম, আর যা হচ্ছে জড়ারই কারণ। সূর্যের দ্বারা প্রতিদিনই পৃথিবীর ওপরে রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে, আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আমরা আকর্ষণ করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হচ্ছে। তাই আমি জরা ব্যাধি নিবারণ করবার উপায় আবিষ্কার করেছি। সুন্দরবাবু দুই চোখ ছানা বড়ার মতো করে বললেন, বলেন কি ময়? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামেরই মতোই। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়ামের পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভিতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলোকে সম্পূর্ণরূপে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে ওই বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বার করে দেওয়া মোটেই অসম্ভব নয়। প্রথমে রোগীকে এমন ভিনেগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 সপ্তাহ পর থেকে আমি রোগীকে আবার 1 সপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছু মাত্র যেন রেডিও অ্যাক্টিভিটি বর্তমান না থাকে। প্রথমে যে ভিনেগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয়
দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতর উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে দেহের বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিয়ে আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য, এইভাবেই চিকিৎসা চলে মাসের পর মাস। এই চিকিৎসার ফলে জরাগ্রস্ত রোগীও ফিরে পায় তার নবযৌবন। প্রায় তাই বললেও চলে। তবে উপসর্গ যে দেখা যায় না তা বলা চলে না। যেমন ওই কাঁচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাঁচের কফিনের উল্লেখ করেছিল না, কিন্তু সেটা যে কি পদার্থ তা আপনারা কেউ জানেন না। দেখতে চান? আসুন আমার সঙ্গে। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হলো প্রকাণ্ড একখানা হলঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওইসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হবে। কোথাও একাধিক বানসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ, উপরে টকবক করে ফুটছে স্টিল বা অপযন্ত্রগুলো। কোথাও সারি সারি কিলক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার হুঁ শব্দটি উচ্চারণ করলেন এবং বললেন, মনোহর বাবু, এতক্ষণ কানে যা শুনলাম তার এক বর্ণও বুঝতে পারলাম না। এখন চোখে যা দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেও করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘুণাক্ষরেও আমার এই পরীক্ষার কথা টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উঁকি ঝুঁকি মারতে আসতো রাম, শ্যাম, যদু, মধু সকলেই। তারপরেও কি আমি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতন পালিয়ে এসেছেন কেন? তার প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, আর দ্বিতীয় কারণ আরো গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধহয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যেই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছেন। কিন্তু কেন কেন কেন? নতুন দেহে অতি প্রাচীনা সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা পারতাম না। সুশীলার কথা কি কেউ বিশ্বাস করত? তা তো করতই না। ঠিক ঠিক। তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা ছিল নাকি? হ্যাঁ, তা তো ছিলই। আরো বিভিন্ন দিক থেকে সুশীলার জীবন হয়ে উঠত আরো ভয়াবহ। সেই জন্যেই সে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে, নতুন নামে, নতুনভাবে সে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও এই একই কথা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা
আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে আমার এখানে এসেছেন। এবার ওদের টাকা আমার নামে জমা রেখেছি কেন? আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই ওদের সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? আর একটা প্রশ্ন, যদিও ললিতা দেবী সুশীলা দেবী কি না সেটা খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু, যে উপসর্গের কথা বলছিলাম এইবার সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপর যে শায়িত মূর্তিটি ছিল তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়। একটি তরুণ অবসুন্দর মূর্তি বালক বললেও চলে। সুগঠিত শুভ্র নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাজ দিয়ে মোড়া, এবং সেই কাজ তা কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঠেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাঁচের কফিন। কিন্তু কাঁচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুল নয়, মৃতদেহ নয়। ও যে জীবন্ত, ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই বন্ধ চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। জয়ন্ত শুধলে, আসল ব্যাপারটা কি মনোহরবাবু? আমি নিজেই জানি না। ওই কাঁচের আবরণী আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিদ্রাঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। আর এর অর্থ আমি নিজেও জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, বাবা, এই যে মানুষ গটি পোকা। মানিক শুধলে, ও মূর্তিটি কার? গোবিন্দবাবুর। তার বয়স তো 70 বছর না? সকলে অবাক হয়ে ভাবতে লাগল। সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে বললে, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললেন, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যেও কোনো বিশেষত্ব পাবেন না। বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি, মাখন, চার, সামান্য মিষ্টি। ললিতা দেবী, চায়ের বৈঠক যে একেবারে ভুড়ি ভোজের আসরে পরিণত হলো। তাই বিজন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু,
ভায়া, আজ যা দেখলু আর শুনলু আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাওয়ার চিন্তা মোটেই যাচ্ছে না। আপনার পিলে অত নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদরসাৎ করলে সে আবার শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে আমার আর বাকি নেই। চলুন মধুরেণ সমাপয়েত করে আসি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে কাচের কফিনের দ্বিতীয় ও অন্তিম পর্ব। কথক সুপ্রভাত, সুন্দরবাবু পথিক, মানিক ও গোবিন্দবাবু তুহিন, জয়ন্ত অভিজিৎ, মনোহর রিভু, করুণাবাবু ও বৃত্ত ঋত্বিক, ললিতা দেবী আমি আফসানা। আজ এই পর্যন্ত। পরের বার আরও এক রোমহর্ষক গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।